আমাদের হিরোর মুখে একটি হাসি ফুটে উঠল এবং সে এক ধরনের আত্মতৃপ্তি অনুভব করল। দেখি তুমি আমার প্রেমে পুরোপুরি পাগল হয়ে যাও কিনা। আমি তোমাকে রক্ষা করলে তুমিও নতুন উচ্চতায় পৌঁছে যাবে। সে যখন আত্মতৃপ্তিতে ভুগছিল, ঠিক তখনই সুমেইয়ারের পরের চিন্তাটি তাকে প্রায় ফেলে দেওয়ার উপক্রম করল। সুমেইয়ারকে চিন্তিত দেখাচ্ছিল। তার দৃষ্টি নিজের অজান্তেই তার সরু সাপের লেজের দিকে চলে গেল। তার মনের কথা শুনে সে লাফিয়ে উঠল। অবিশ্বাস্য দৃষ্টিতে সুমেইয়ারের দিকে তাকিয়ে রইল। এগুলো কি ধরনের উদ্ভট কথা? একজন শীতল গাম্ভীর্যপূর্ণ সম্রাজ্ঞী কি সত্যিই এমন কথা বলতে পারে? সুমেইয়ারও অবাধ্যভাবে তার দিকে চোখ রাঙাল, মনে মনে নিজেকে সাহস জুকিয়ে বলল, একটা সামান্য স্পিরিট সিড আমার দিকে চোখ রাঙানোর সাহস করে? ওর কি মরণদশা ধরেছে? যাই হোক, তাদের আকারের বিশাল পার্থক্যের কারণে তার সেই সামান্য রাগটা তার চোখে একটা বিড়ালের লোম খাড়া করার মতো লাগছিল। মোটেও ভয়ঙ্কর নয়, বরং বেশ কিউট। সে না হেসে পারল না। এই সম্রাজ্ঞী বেশ মজার। সে তার আসল রূপে ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এই অহংকারী সাপ মাতার দিকে আর তাকিয়ে থাকতে ইচ্ছে না করায় সে শুয়ে পড়ে বিশ্রাম নিতে লাগল। নিশ্চিতভাবেই সে তার চোখ রাঙানিতে ভয় পেয়েছিল। তাকে পিছিয়ে যেতে দেখে সুমেইয়ার আত্মতুষ্ট হল। কিন্তু তারপর সে ভাবতে শুরু করল কিভাবে সে হঠাৎ করে সাধনার স্তরে এত উন্নতি করল। সে অনেক মাথা ঘামাল, কিন্তু বুঝতে পারল না। তাই সে আর এটা নিয়ে না ভেবে ধরে নিল যে সে হয়তো বাইরে কোনো সুযোগ পেয়েছে। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে এলো। সে ইচ্ছেকৃতভাবেই গতি কমিয়ে দিল, এই ভয়ে যে সদ্য সুস্থ হওয়া ছোট সম্রাজ্ঞী হয়তো তার সাথে তাল মেলাতে পারবে না। তাকে বাইরে যেতে দেখে সুমেইয়ার সাথে সাথে তাকে অনুসরণ করল। কিন্তু যেহেতু সে সবেমাত্র সুস্থ হয়েছে, তার হামাগুড়ি দেওয়ার গতি সত্যিই খুব ধীর ছিল। যদিও সে পুরো গতিতে যাচ্ছিল না, তবুও সে তার চেয়ে অনেক দ্রুত ছিল। এই কুকুরদাস, দাঁড়া! যখন আমি আমার সর্বোচ্চ ক্ষমতায় ফিরে যাব, তখন আমি নিশ্চিতভাবে তোকে একটা শিকল দিয়ে বেঁধে হাঁটিয়ে নিয়ে বেড়াব, যাতে তুই বুঝতে পারিস সম্মান কাকে বলে। সুমেইয়ার এতই রেগে গিয়েছিল যে সে দাঁত কিরমির করে অভিশাপ দিচ্ছিল। সে প্রথমে তার প্রতি সদয় হয়ে তার জন্য অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু যখন সে কুকুরদাস এবং হাঁটিয়ে নিয়ে বেড়াবো শব্দগুলো শুনল, তার মেজাজ সাথে সাথে বিগড়ে গেল। তাকে এই মেয়েটিকে একটা শিক্ষা দিতেই হবে এবং বুঝিয়ে দিতে হবে এখানে মালিককে। সে কোনো কথা না বলে গতি বাড়াল এবং চোখের পলকে তাকে কয়েকশো মিটার পেছনে ফেলে গেল। সুমেইয়ার মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে পড়ল। এত জোরে দৌড়াচ্ছ কেন? ভয় পাচ্ছ আমি তোমার ধন চুরি করব? সে আরও রেগে গিয়ে মরিয়া হয়ে তার পিছু নিল। কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন, দূরত্ব শুধু বাড়তেই থাকল এবং সে কেবল অসহায়ভাবে তাকিয়ে দেখল সে কিভাবে আরও দূরে সাঁতার কেটে চলে যাচ্ছে। অবশেষে সে পুরোপুরি হাল ছেড়ে দিল, তার বিষণ্ণ চেহারা মুছে ফেলল এবং আবার গুহায় ফিরে যাওয়ার জন্য ঘুরল। ঠিক তখনই সে অদূরে একটি উঁচু পাথরের ওপর আবির্ভূত হল। তার দিকে নিচে তাকিয়ে তার লেজ নাড়তে লাগল, তাকে ওপরে আসার ইশারা করে। তার চোখ অবিশ্বাস্যভাবে বড় হয়ে গেল। তুমি কি প্রায় আমার সমান? সে অধৈর্য হয়ে আবার তার লেজ নাড়াল, তাকে ইশারা করল দেরি না করে তাড়াতাড়ি আসতে। এটা দেখে সে আর ইতস্তত করল না এবং সাথে সাথে ওপরে উঠে এসে তার পিঠের ওপর কুণ্ডলি পাকিয়ে বসল। নিজের ভালোটা বোঝার মতো বুদ্ধি তোমার আছে। তারপর সে সুমেইয়ারকে নিয়ে দ্রুত সামনের দিকে এগিয়ে গেল এবং খুব শিগগিরই তারা ঘন বনে প্রবেশ করল। ঘন বনে প্রবেশ করার সাথে সাথেই সে কোনো দ্বিধা ছাড়াই একটি প্রথম স্তরের দানবীয় পশুর শক্তিশালী আভা উন্মুক্ত করল। এই উস্কানিমূলক আভা দ্রুত অন্যান্য প্রথম স্তরের দানবীয় পশুদের দৃষ্টি আকর্ষণ করল। দূর থেকে হঠাৎ একটি কান ফাটানো গর্জন ভেসে এলো, যা শকওয়েভের মতো একটি বিকট বিস্ফোরণ সৃষ্টি করল। সুমেইয়ার, যে তার ওপরে বসেছিল, ভয়ে হাঁপিয়ে উঠল। সে আতঙ্কিত হল না, তার চামড়া টানটান হয়ে গেল এবং তার কান শব্দের উৎসের দিকে নিবদ্ধ হল। লতা ধরে ঝুলে একটি কালো ছায়া রাস্তা পেরিয়ে এলো। প্রথম স্তরের দানবীয় পশুর আভা পুরোপুরি উন্মুক্ত হল। সুমেইয়ার তখনও পশুটির শক্তি দেখে বিস্মিত হচ্ছিল, কিন্তু সে এটিকে মোটেও গুরুত্ব দিল না। পশুটি মাটিতে নামার আগেই সে তার পিঠ বাঁকা করল, তার রক্তলাল চোয়াল খুলল এবং ঝাঁপিয়ে পড়ল। পশুটির বুক উঁচানো ছিল এবং মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। সে একটি ছোট পাহাড়ের মতো তার লোহার মুষ্টি চালাল। সে ভেবেছিল তাকে সহজেই ঘায়েল করা যাবে, কিন্তু সে তার চেয়ে দ্রুত ছিল। মুহূর্তের মধ্যে তার ঘুষি এড়িয়ে গেল। তারপর সে তার মোটা হাত জড়িয়ে ধরে তার গ্রিপ শক্ত করল। ওকে মেরে ফেল, সে মনে মনে গর্জন করে উঠল। তার শরীর একটি স্টিলের তারের মতো তাকে কয়েকবার পেঁচিয়ে ধরল এবং তার সমস্ত শক্তি দিয়ে তার শ্বাসরোধ করতে লাগল।
পশুটি যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। সে তাকে চেপে ধরার কারণে তার হাড় মরমর করে ভাঙতে লাগল। তার চোখের মণি প্রায় বেরিয়ে আসার উপক্রম হল। কয়েক মিনিট পর তার হৃৎস্পন্দন থেমে গেল। সে তার বিশাল মৃতদেহটি আবর্জনার মতো মাটিতে ছুঁড়ে ফেলল। সু মেইয়ার বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে ভেতরে সে ক্ষিপ্ত ছিল। এই ছেলেটার যুদ্ধ ক্ষমতা এত শক্তিশালী, ও তো একই স্তরের কাউকে এক নিমিষেই মেরে ফেলতে পারে। মন্দ নয়, এখন থেকে আমি ওকে আমার রক্ত মোছার অনুমতি দেব। সে অবজ্ঞার সাথে হাসল। রক্ত মুছবে? এটা পরে তোমার বন্দুক পরিষ্কার করার জন্য বাঁচিয়ে রাখো। সে তাকে ইশারা করল রাস্তায় পড়ে থাকা ডেমন কোটটি খেয়ে নিতে। সু মেইয়ার স্তব্ধ হয়ে গেল এবং তার মন আবার নানা খেলা খেলতে শুরু করল। এই কাদামাছটার উদ্দেশ্য কি? ও আমাকে এটা দিল, আর তুমি এখনো ওকে এটা দিতে চাও? তুমি কি আমাকে ধোঁকা দিয়ে বাচ্চা নেওয়ার চেষ্টা করছো? সে নির্বাক হয়ে গেল। এই মহিলা বড্ড বেশি নাটকীয়। যদি সে জানত যে সে একজন ড্রাগন, কে জানে সে মনে মনে তার সম্পর্কে কি বলত। সে আর কথা বাড়িয়ে সময় নষ্ট করতে চাইল না। শুধু বানরটার মৃতদেহটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল এবং তাকে ডেমন কোরটি গিলতে বাধ্য করল। ডিং সু মেয়ারের একটি প্রথম স্তরের ডেমন কোর গ্রহণ করেছে এবং ব্লাড রিফাইনিং টেকনিক, রক্ত পরিশোধন কৌশল অর্জন করেছে। সে তার টাক সাপের শরীরের দিকে তাকাল। এই জিনিসটার কি কাজ? সে তো কোনো ভ্যাম্পায়ার নয়, তার বরং এটা জমিয়ে রাখাই ভালো। এর পরপরই সু মেয়ারের অতল গহ্বর পূরণের জন্য সে একটি চিতাবাঘকে হত্যা করল। দুটি প্রথম স্তরে ডেমন কোর গিলে ফেলার পর সিস্টেম প্রম্পট দিল যে তার পরবর্তী স্তরে উন্নীত হওয়ার জন্য একটি দ্বিতীয় স্তরের ডেমন কোর প্রয়োজন। সে দীর্ঘশ্বাস ফেলল। এটা বড্ড অপচয়। সু মেয়ার তার মাথার ওপর দাঁড়িয়ে দুনিয়াকে নির্দেশ দিচ্ছিল। মন্দ নয়, এই কাদামাছটা বেশ কাজের। আমি ওকে একজন অনুচর হিসেবে পুরস্কৃত করব। সে মনে মনে ভাবল, তোমার এত রাগ দেখে আমার হাসি পাচ্ছে। আমি তোমাকে আমার ধর্মকন্যার মতো মানুষ করব, আর তুমি আমাকে তোমার নাতির মতো ব্যবহার করবে। শুধু অপেক্ষা করো, যতক্ষণ না তুমি মানুষের রূপ ধারণ করো। আমি আজ হোক বা কাল তোমার ব্যবস্থা করব। সে বুঝতে পারার আগেই সাঁতার কাটতে কাটতে সেই স্পিরিট অল্টারের কাছাকাছি ফিরে এলো। গতবার সে প্রয়োজনীয় স্তরে পৌঁছতে ব্যর্থ হয়েছিল এবং তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এবার সে প্রথম স্তরের দানবীয় পশু হয়েছে এবং তাকে অবশ্যই প্রতিশোধ নিতে হবে। সু মেইয়ারও এখানকার আধ্যাত্মিক শক্তিতে আচ্ছন্ন হয়ে পড়েছিল, কিন্তু তার দিকে মনোযোগ দেওয়ার সময় তার ছিল না। সে সোজা গভীর পুকুরের দিকে সাঁতার কাটল। উদ্দেশ্য ছিল সেই অজানা বস্তুটিকে তার শক্তির স্বাদ বোঝানো। কিন্তু সে শান্ত জলের কাছাকাছি পৌঁছাতেই তা ফুটন্ত জলের মতো হঠাৎ ফুলে উঠল। একটি ভয়ঙ্কর হত্যার অভিপ্রায় মুহূর্তের মধ্যে তার মেরুদণ্ডকে লক্ষ্যবস্তু বানাল। কিছু একটা গণ্ডগোল আছে, তার মাথার তালু শিরশির করে উঠল। এই অনুভূতিটা ঠিক নয়। সে আকস্মিকভাবে ঘুরে দৌড়াতে শুরু করল। সেই মুহূর্তে একটি বালতির মতো মোটা জলের স্তম্ভ ঠিক সেই জায়গায় আছড়ে পড়ল যেখানে সে একটু আগে ছিল। মাটিতে একটি বিশাল গর্ত তৈরি করে ফেলল। সে দৌড়াতে দৌড়াতে পেছনে তাকাল এবং দেখল পুকুরটি জলে বিশাল ঢেউ আছড়ে পড়ছে এবং লোহা নীল আশযুক্ত একটি ভয়ঙ্কর মাথা জলের নিচ থেকে বেরিয়ে এলো। গরুর গাড়ির চাকার মতো বিশাল সেই ট্রি স্পিরিট তার দিকে একদৃষ্টে তাকিয়েছিল, যা থেকে একটি শ্বাসরুদ্ধকর চাপ নির্গত হচ্ছিল। ডিং একটি তৃতীয় স্তরের দানবীয় পশুর সম্মুখীন, আয়রনব্যাক ড্র্যাগন কার্প। হাই কপাল! এ তো একটা কার্প আত্মা, যে ড্র্যাগনে রূপান্তরিত হওয়ার পথে। সে প্রচণ্ড ভয় পেয়ে গেল। বাঁচার জন্য মরিয়া হয়ে শরীর বাঁকিয়ে ছুটতে লাগল। তার পেছনে বরফ মেশানো জলের মোটা স্তম্ভ আছড়ে পড়তে লাগল। প্রতিটি আঘাতেই মাটিতে বিশাল গর্ত তৈরি হচ্ছিল। ঠাস! তার পিঠে একটা আঘাত লাগল। এটা খুব নির্মম ছিল। সে যদি এক পা ধীর হতো তবে তাকে সাপের মাংসের স্যুপ বানিয়ে ফেলা হতো। সে হাঁপাতে হাঁপাতে মাটিতে লুটিয়ে পড়ার আগে কয়েক মাইল দৌড়েছিল। সু মেয়ারও হতবাক হয়ে গিয়েছিল। যখন তার হুঁশ ফিরল, তার চোখে হত্যার অভিপ্রায় প্রায় উপচে পড়ছিল। অভিশপ্ত দুর্গন্ধযুক্ত কার্প, তুই তো আমাকে ক্যান্ডিড হথর্নের মতো প্রায় গেথেই ফেলেছিলি। আমি এটা মনে রাখব। আজ হোক বা কাল আমি তোকে সেদ্ধ করে স্যুপ বানাব। সু মেয়ার রাগে কাঁপছিল। মর্যাদাবান সম্রাজ্ঞীকে কিনা একটা কার্প আত্মা তাড়া করেছে। যদি এই খবর বাইরে যায়, তবে সে কাউকে মুখ দেখাবে কিভাবে? সে তার মনের কথা শুনল এবং পুরোপুরি একমত হল, এই প্রতিশোধ নিতেই হবে। সবচেয়ে ভালো হয় যদি সে কাজটা করে আর সে নিজে ফল ভোগ করে। ওই লড়াইটা বড্ড বিপজ্জনক ছিল
একটি তৃতীয় স্তর এবং একটি প্রথম স্তরের দানবীয় পশুর মধ্যে পার্থক্য অনতিক্রম্য। সে যদি এত দ্রুত না পালাত তবে এতক্ষণে সে একটা মরা সাপ হতো। তার ভয় কাটতে অনেক সময় লাগল। যেহেতু সে শক্তিশালী কাউকে হারাতে পারবে না, তাই সে সবচেয়ে দুর্বল কাউকে বেছে নেবে। সে সু মেইয়ারকে নিয়ে ঘন বনের ভেতর দিয়ে পথ চলতে লাগল। বিশেষ করে দ্বিতীয় স্তরের দানবীয় পশুদের খুঁজছিল। প্রতিশোধ নিতে হলে আগে তাকে তার শক্তি বাড়াতে সাহায্য করতে হবে। গুরুম গুরুম, হঠাৎ মাটি প্রবলভাবে কেঁপে উঠল, যেন হাজার হাজার ঘোড়া ছুটে আসছে। এই শব্দ থেকে এক নিষ্ঠুর নিপীড়নমূলক অনুভূতি নির্গত হচ্ছিল, যা তার হাড় কাঁপিয়ে দিচ্ছিল। গন্ডার ঠিক সময়েই এসেছে। কার পাত্তার দ্বারা তাড়া খাওয়ার রাগ তখনও সু মেইয়ারের মনে জ্বলছিল। সে মুহূর্তের মধ্যে টানটান হয়ে গেল। শব্দের উৎসের দিকে তার সতর্ক দৃষ্টি নিবদ্ধ হল। এক মুহূর্ত পর লোহা ধূসর আঁশযুক্ত একটি বিশাল পশু গাছপালা ভেঙে ছুটে বেরিয়ে এলো। এটি একটি ছোট পাহাড়ের মতো বিশাল ছিল। এর নাকের ওপরে প্রায় 1 মিটার লম্বা একটি কালো শিং ছিল, যা সূর্যের আলোয় শীতলভাবে ঝলমল করছিল। একটি দ্বিতীয় স্তরের আয়রন ক্ল্যাড রাইনোসেরাস, লৌহবর্মী গন্ডার। সু মেইয়ার বিস্ময়ে চিৎকার করে উঠল। স্পষ্টতই সে আতঙ্কিত ছিল। এরপর একটি সিস্টেম নোটিফিকেশন এলো। হোস্ট একটি দ্বিতীয় স্তরের আয়রন ক্ল্যাড রাইনোসেরাসের মুখোমুখি হয়েছে। দ্বিতীয় স্তরে উন্নীত হওয়ার জন্য সু মেইয়ারের কেবল একটি দ্বিতীয় স্তরের ডেমন কোর দরকার ছিল। আমি প্রথম স্তরের হলে কি হবে? এই বন ঘন, ওর বিশাল আকার এখানে সুবিধা করতে পারবে না। এটাই আমার সুযোগ। সে সাপের কুণ্ডুলি পাকিয়ে বসল। তার শরীরের ওপরের অংশ কয়েক ডজন ফুট উঁচুতে উঠে গেল এবং সে এক দৃষ্টে সেটির দিকে তাকিয়ে রইল। দুজনেই এক অচলাবস্থায় আটকে ছিল। বর্মধারী গন্ডারটি হঠাৎকারীভাবে আক্রমণ করার সাহস পেল না। প্রথমে সে তার গলা খাকারি দিল এবং ভারী শ্বাস নিতে লাগল। ওই বোকা মেয়ে, সু মেইয়ার। আসলে একটা চোরাগপ্তা হামলা চালানোর জন্য চুপি চুপি নিচে নেমেছে। কি হাস্যকর! একটা নিচু স্তরের সাপ কিনা একটা দ্বিতীয় স্তরের দানবীয় পশুকে আক্রমণ করার চেষ্টা করছে। এটা তো আত্মহত্যা। সে মনে মনে গালি দিল। তাকে এই বোকামি থেকে আটকাতে তাকেই আগে আঘাত হানতে হবে। তার সাপের শরীর সংকুচিত হল এবং লাফিয়ে উঠল। মুহূর্তের মধ্যে একটি বড় গাছের ওপর গিয়ে পড়ল। বর্মধারী গন্ডারটি তার এই নড়াচড়ায় চমকে উঠে গর্জন করে তার দিকে তেড়ে এলো। গাছটি উপড়ে গিয়ে মাঝখান থেকে ভেঙে গেল। কি ভয়ঙ্কর পাশবিক শক্তি! কিন্তু সে তার চেয়ে দ্রুত ছিল। সে ইতিমধ্যেই সেই গতি কাজে লাগিয়ে অন্য একটি গাছে লাফিয়ে পড়েছে। এই মুহূর্তে সে ক্লান্ত হয়ে পড়েছিল। তার মাথা তখনও ঘুরছিল। তার বিশাল শরীর গাছের গুড়ির মাঝে আটকে গিয়েছিল। সে ঘুরতে পারছিল না। এটাই উপযুক্ত সময়। সে গাছের কাণ্ডে লাথি মেরে তীরের মতো তার পাশের দিকে ছুটে গেল। তার ঘাড়ে কামড় বসানোর জন্য তার চোয়াল খুলল, কিন্তু পশুটি অবিশ্বাস্য দ্রুত প্রতিক্রিয়া দেখাল। তার মাথা প্রবলভাবে ঝাঁকিয়ে তার একক শিং দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করল। সে একপাশে সরে গিয়ে একটি মারণঘাতী আঘাত এড়াল, কিন্তু গন্ডারের মোটা পা সজোরে তাকে আঘাত করল। একটা বিকট শব্দ। যন্ত্রণায় তার আঁশগুলো ছিটকে পড়ল। মাংসের একটা বড় অংশ ছিঁড়ে গিয়ে সাদা হাড় বেরিয়ে পড়ল, আর গল গল করে রক্ত বেরিয়ে মুহূর্তের মধ্যে মাটি লাল হয়ে গেল। এই প্রথম সে এত বাজেভাবে আহত হল। বর্মধারী গন্ডারটির অবস্থাও খুব একটা ভালো ছিল না। সে গাছের গুঁড়ির স্তূপের মধ্যে আছড়ে পড়েছিল, আটকে গিয়ে মুক্ত হতে পারছিল না। তার চোখে ছিল বিস্ময়। সে আশা করেনি যে তার মতো একটি প্রথম স্তরের দানবীয় পশু এত বেপরোয়াভাবে লড়াই করার সাহস দেখাবে। আমি আহত হয়েছি, তোমাকে মরতেই হবে, সে ভাবল, গতি কাজে লাগিয়ে, প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে। তার সাপের শরীর স্টিলের তারের মতো শক্তভাবে তার ধরের চারপাশে পেঁচিয়ে ধরল। সে গাছের গুড়ি থেকে মুক্ত হওয়ার আগেই তার লেজ, যা পুরোপুরি শক্তিতে ভরপুর ছিল, চাবুকের মতো আছড়ে পড়ল। একটি ভয়ঙ্কর মর্মর শব্দের সাথে তার চোখে আঘাত করল। চোখ দুটো মুহূর্তের মধ্যে রক্তাক্ত মাংসপিণ্ডে পরিণত হল। বর্মধারী গন্ডারটি যন্ত্রণায় পাগলের মতো ছটফট করতে লাগল। বিশাল টিকটিকিটা গন্ডারটি এমনভাবে আছাড়ি পিছাড়ি করতে লাগল যে মাটিতে গর্ত তৈরি হয়ে গেল। মর! সে চিৎকার করে উঠল। তার শরীরের ওপর তার গ্রিপ আরও শক্ত করল। তার গলা চেপে ধরার কারণে তার পাঁজরের হাড়গুলো ভাঙতে লাগল।
বর্মধারী টিকটিকিটা ছটফট করতে লাগল। তার পুরো আঁশগুলো তার মাংস ছিলে দিচ্ছিল, কিন্তু সে তাকে ছাড়ল না। তার সমস্ত শক্তি দিয়ে তার শ্বাসরোধ করার চেষ্টা চালিয়ে গেল। ঠিক তখনই সুমেইয়া অবশেষে একটি সুযোগ পেল। সে ছুটে এসে তার পিছনের পায়ে সজোরে কামড় বসাল। যদিও আঘাতটি খুব একটা গুরুতর ছিল না, তবে এটিই ছিল কফিনের শেষ পেরেক। কয়েক মিনিট পর বর্মধারী টিকটিকিটা অবশেষে ছটফট করা থামাল। তার চোখ দুটো বেরিয়ে এলো এবং সে শ্বাসরোধ হয়ে মারা গেল। সে হাঁপাতে হাঁপাতে মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর ব্যথায় কুঁচকে যাচ্ছিল। তার কোমর এবং পেটের ক্ষতটি গভীর ছিল, হাড় দেখা যাচ্ছিল। তার আঘাত দেখে সুমেইয়ারের চোখের দৃষ্টি বদলে গেল। সে আশা করেনি যে সে তাকে সাহায্য করার জন্য এই পর্যায় পর্যন্ত লড়াই করবে। সে কিছুক্ষণ বিশ্রাম নিল, তারপর গন্ডারের মৃতদেহটা গুটিয়ে আনল এবং তাকে ডেমন কোরটা খাওয়ার ইশারা করল। সে জমে গেল, পাগলের মতো মাথা নাড়তে লাগল। তার ক্ষত সারানোর জন্য ডেমন কোরটি তাকে দেওয়ার চেষ্টা করল। দেরি করো না, সে বিরক্ত হল। যদি সে আগে চোরাগুপ্তা হামলা করার চেষ্টা না করত, তবে সুবিধা করতে গিয়ে তাকে আহত হতে হতো না। অনেক তর্ক বিতর্কের পর অবশেষে সে চোখে জল নিয়ে দ্বিতীয় স্তরের ডেমন কোরটি গিলে ফেলল এবং শপথ করল যে সে তাকে এর 100 গুণ প্রতিদান দেবে। সে আর ব্যাখ্যা করতে গেল না। যদি সে জানত যে সে সিস্টেমের 100 গুণ ফেরতের জন্যই এটা করেছে, তবে সে হয়তো রাগে ওখানেই মরে যেত। ডিং, সুমেইয়া দ্বিতীয় স্তরের ডেমন কোর গ্রহণ করেছে, যা 100 গুণ ফেরত ট্রিগার করেছে। অভিনন্দন হোস্ট, আপনি রক ক্লাইম্বিং মাস্টারি অর্থাৎ পাহাড় চড়ার দক্ষতা অর্জন করেছেন। একটি ফালতু দক্ষতা, সে মনে মনে গালি দিল। যাই হোক, যখন সে পরবর্তী স্তরে উন্নীত হতে শুরু করল, একটি বিশাল ফিডব্যাক তার শরীরে প্রবেশ করল এবং তার ক্ষতগুলো দৃশ্যমান গতিতে সেরে উঠতে লাগল। তার আভা মুহূর্তের মধ্যে তার শীর্ষে ফিরে গেল, কিন্তু সে এখনও দ্বিতীয় স্তরে উন্নীত হতে পারেনি। তার শরীরটা যেন একটা অতল গহ্বর। সে যখন হতাশ বোধ করছিল, তার পাশে থাকা হঠাৎ সুমেইয়ারের অবস্থা স্বাভাবিক ছিল না। তার আভা হিংস্র হয়ে উঠেছিল, গরম এবং ঠান্ডার মাঝে ওঠানামা করছিল এবং পুরো সাপটি এমনভাবে কাঁপছিল যেন সে উন্মাদ হয়ে যাবে। সে কিছু বোঝার আগেই সে আকস্মিকভাবে তার চোখ খুলল। তার সাধারণত উদাসীন চোখের মণি এখন এক অদ্ভুত গোলাপি রঙে জ্বলজ্বল করছিল। সে অবিশ্বাস্য শক্তি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। যেন অনন্তকাল পর ঝড় অবশেষে শান্ত হল এবং সুমেইয়ারের চোখের উন্মাদনা মিলিয়ে গেল। তার জায়গা নিল গভীর ক্লান্তি। তার শরীর নিস্তেজ হয়ে পড়ল এবং সে একপাশে গুটিসুটি মেরে শুয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। সে তার ব্যথাতুর পিঠ টানটান করল। তার মনে নানা অনুভূতির মিশ্রণ তৈরি হল। কিন্তু সিস্টেমটি যেহেতু অবিরাম বেজেই চলেছিল, তাই এই পুরো ঘটনাটি সার্থক বলেই মনে হল। কিন্তু সে বড্ড ক্লান্ত ছিল, তার বরং আগে একটু ঘুমিয়ে নেওয়া উচিত। কিছুক্ষণ পর সূর্যের একটি অন্ধকারী আলোয় তার ঘুম ভাঙল। চোখ খুলে দেখল সুমেইয়ার একটি কোণে গুটিসুটি মেরে বসে আছে, মরিয়া হয়ে তার লেজ দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছে। তার মুখ এবং শরীর একটি বলের মতো কুণ্ডলি পাকিয়েছিল, আঁশগুলো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, তারপর বুঝতে পারল সে জেগে উঠেছে এবং মনে হচ্ছে তার গতরাতের কথা মনে আছে। হিরো আর চোখে তাকে মাপতে লাগল, মনে মনে হাসতে লাগল। মর্যাদাবান সম্রাজ্ঞীকে এই অবস্থায় বেশ কিউট লাগছিল। হঠাৎ হিরো বুঝতে পারল কিছু একটা গণ্ডগোল আছে। তার আভা গতকালের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। সে সরাসরি দ্বিতীয় স্তরের দানবীয় পশুতে উন্নীত হয়েছে। মনে হচ্ছে ডেমন কোরটি কিউই ডেভিয়েশনের উদ্দীপনার সাথে মিলে তার জন্য সৌভাগ্য নিয়ে এসেছে। ঠিক তখনই হিরোর শরীরের ভেতর থেকে একটি হিংস্র ওঠানামা অনুভূত হল। সিস্টেমের শীতল যান্ত্রিক কণ্ঠস্বর হিরোর মনে বিস্ফোরিত হল। ডিং! হোস্টের সাথে আবদ্ধ বস্তুর গভীর অন্তরঙ্গ যোগাযোগের বিষয়টি শনাক্ত করা হয়েছে, যা লুকানো পুরস্কার ট্রিগার করেছে। পুরস্কারের গুণিতক গণনা করা হচ্ছে। অভিনন্দন হোস্ট, আপনি 100 গুণ ক্রিটিক্যাল হিট রিটার্ন পেয়েছেন। সরাসরি প্রথম স্তরের শীর্ষ থেকে দ্বিতীয় স্তরের দানবীয় পশুতে লাফিয়ে উঠেছেন। ডিং! অভিনন্দন হোস্ট, আপনি প্যাসিভ স্কিল চার্ম রেজিস্ট্যান্স মোহ প্রতিরোধ জাগ্রত করেছেন, যা আপনাকে সমস্ত জাদুর প্রতি অনাক্রম্য করে তুলবে।
ঐশ্বরিক আক্রমণ এবং মোহ সৃষ্টিকারী জাদুমন্ত্র। ডিং, অভিনন্দন হোস্ট, আপনি অ্যাক্টিভ স্কিল ড্র্যাগনস মাইট, ড্র্যাগনের শক্তি জাগ্রত করেছেন। আপনি নিম্ন স্তরের দানবদের ভয় দেখাতে ড্র্যাগন বংশের চাপ উন্মুক্ত করতে পারেন। সিস্টেম নোটিফিকেশন বাজার সাথে সাথে হিরোর ভেতরের আভা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ফেটে পড়ল। আঁশগুলো আরও পুরু হয়ে গেল এবং মৃদু সোনালি আলোয় ঝলমল করতে লাগল এবং পুরো শরীর আরও শক্তিশালী হয়ে উঠল। হিরো তার মুষ্টি শক্ত করল, না, বলা উচিত সে তার লেজ শক্ত করল, ভেতরের বিস্ফোরক শক্তি অনুভব করে। হিরো আনন্দে আত্মহারা হয়ে গেল। এটাই কি দ্বিতীয় স্তরের দানবের শক্তি? আগের চেয়ে 10 গুণেরও বেশি শক্তিশালী। আর এই দুটো নতুন দক্ষতা তো আক্ষরিক অর্থেই ঐশ্বরিক দক্ষতা। চার্ম রেজিস্ট্যান্স থাকার কারণে হিরোকে আর মন নিয়ন্ত্রিত হওয়ার ভয় পেতে হবে না। ড্র্যাগনস মাইটও অহংকার দেখানো এবং শত্রুদের উচিত শিক্ষা দেওয়ার জন্য একটি অপরিহার্য অস্ত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল অন্তরঙ্গ যোগাযোগ যে লুকানো পুরস্কার ট্রিগার করতে পারে তা প্রমাণিত হল। এর মানে কি ভবিষ্যতে? হিরো দ্রুত মাথা নাড়ল, এই বিপজ্জনক চিন্তাটি মন থেকে দূর করল। না না, হিরো যদি এটা নিয়ে ভাবতেই থাকে তবে খারাপ কিছু ঘটে যাবে। সুমের মনে হলো হিরোর আভা অনুভব করতে পেরেছে। তার লেজের একটু অংশ বেরিয়ে এলো এবং সে হিরোর দিকে তাকালো। সে দেখল তার জিভ জমে গেছে, তার শীতল সাপের চোখে অবিশ্বাস। সে মনে মনে চিৎকার করছিল, এই কামুক পোকাটা আবার শক্তিশালী হলো কিভাবে? গতকালও প্রথম স্তরে ছিল আর আজ দ্বিতীয় স্তরে। আর এই আভাটা আমাকে একটু চাপে ফেলছে কেন? এটা কি সত্যিই গতরাতের কারণে? সে আর ভাবতে সাহস পেল না এবং তার লেজ দিয়ে নিজের মুখ আরও শক্তভাবে ঢেকে ফেলল। তার মনের কথা শুনে হিরো প্রায় হেসেই ফেলেছিল। এই ছোট্ট মেয়েটি নিশ্চয়ই এখন নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলছে। হিরো সদ্য ঘুম থেকে ওঠার ভান করল এবং ধীরে ধীরে মাথা তুলে তার দিকে তাকাল। তার স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য সবচেয়ে কোমল দৃষ্টি ব্যবহার করল। হিরোর কথা শেষ হতেই সে দেখল সুমেইয়ারের আঁশগুলো আরও লাল হয়ে গেছে। লেজের নিচে তার মুখটা আগুনে পুড়ছিল। মনে মনে সে গালি দিচ্ছিল, এই মহিলা। এখানে সুমেইয়ার নিজেকে বোঝাচ্ছে যে বেশি সুবিধা পেল আর এখন নির্দোষ সাজছে। গতরাতে স্পষ্টতই সে আমার দ্বারা সুবিধা নিয়েছিল। না, আমি তো নিজে থেকে উদ্যোগ নিয়েছিলাম। আমি আর বাঁচতে চাই না। সে যত ভাবছিল তত বেশি রেগে যাচ্ছিল। সে হঠাৎ মাথা তুলে হিরোর দিকে চোখ রাঙাল। তার সাপের চোখ লজ্জা এবং ক্ষোভে পূর্ণ। সে চাইছিল হিরোকে ওখানেই জ্যান্ত গিলে খেতে। ভান করা বন্ধ করো, সে দাঁত কিড়মিড় করে বলল। তার কণ্ঠস্বর শীতল এবং তীক্ষ্ণ, কিন্তু তার গোলাপি আঁশের সাথে মিলে এটি কোনো ভীতিজনক প্রভাব তৈরি করতে পারল না, বরং তাকে অদ্ভুতভাবে কিউট দেখাচ্ছিল। হিরো যখন তাকে আরেকটু রাগানোর কথা ভাবছিল, হঠাৎ সে তার দানবীয় শক্তির হিংস্র উঠানামা অনুভব করল। এটি ছিল তার আক্রমণের পূর্ব লক্ষণ। নিশ্চিতভাবেই সে তার পিঠ বাঁকা করল, তার সাপের মতো শরীর স্পন্দিত হচ্ছিল। স্পষ্টতই সে হিরোকে অপ্রস্তুত অবস্থায় শিক্ষা দিতে চাইছিল। যদিও সে সবেমাত্র দ্বিতীয় স্তরে উন্নীত হয়েছে, হিরো ছিল সিস্টেমের সমর্থন পাওয়া একজন পুরুষ, তাই সে মোটেও ভয় পাচ্ছিল না। হিরো অলসভাবে শুয়ে রইল, এমনকি হাই তোলার মেজাজেও ছিল। পরের সেকেন্ডে হিরো ইচ্ছাকৃতভাবে ড্রাগনের প্রতাপের একটি রেখা উন্মুক্ত করল। সেই অস্পষ্ট চাপটি মুহূর্তের মধ্যে পুরো গুহটিকে ঢেকে ফেলল। সুমেইয়ারের দানবীয় শক্তি, যা সবেমাত্র গতি সঞ্চয় করছিল, এক বালতি ঠান্ডা জল ঢেলে দেওয়ার মতো নিভে গেল। সে জায়গাতেই জমে গেল, তার সাপের চোখে আতঙ্ক। সে মনে মনে চিৎকার করছিল, এটা কি ধরনের চাপ? এটা আমার আত্মাকে কাঁপাচ্ছে কেন? এমনকি কি ড্রাগনও ভুল হতে পারে না। হেই, ওর কপালের ওই মাংসল শিংটা, ও কি সত্যিই ড্রাগনের রক্তধারা জাগ্রত করতে পেরেছে? না, একদম না, আমি তো আসল ড্রাগন কন্যা। তুই ছোট্ট কাদা মাছ, কিসে তোকে এত বিশেষ করে তুলল? হিরো ভাবল তার অভিব্যক্তির পরিবর্তন দেখতে দেখতে। তাহলে তুই আমাকে চোরাগোপ্তা হামলা করতে চেয়েছিলি? এবার বুঝলি তো এখানে বস কে? হিরো ড্রাগনের প্রতাপ গুটিয়ে নিল এবং আবার সেই নিরীহ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সে অনেকক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর তার হুঁশ ফিরল, কিন্তু এবার হিরোর প্রতি তার দৃষ্টি বদলে গেল। এটি আর শুধু সাধারণ লজ্জা এবং ঘৃণা ছিল, এতে জটিলতা এবং ভয়ের একটি আভাস ছিল। সে নীরবে আবার কোণে গুটিয়ে গেল
লিজ দিয়ে নিজেকে কুণ্ডলি পাকিয়ে নিল, কিন্তু তার চোখ এখনো মাঝে মাঝে হিরোর দিকে আর চোখে তাকাচ্ছিল। এই কাদা মাছটা কি ধরনের দানব? আমি কি সত্যিই ওর অধীনস্থ হয়ে গেলাম? যাই হোক,